বর্ষাকে উদ্ধার করে সোহিনী আর অর্ণবকে পুলিশের হাতে তুলে দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অর্ণব ঈশা হালদারের সাথে কথা বলছে। তখন ঈশাকে বলছে, ম্যাডাম আমাদের টিকিটটা। তখনই ঈশা বলতে থাকে, আপনাদের সবকিছু ব্যবস্থা হয়ে গেছে, আপনাদের আজকেই ফ্লাইট, ঠিক আছে, আপনারা সোহিনীর যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তখন তো অর্ণব শুনে খুশি হয়ে যায় আর বলে, আজকেই তো? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ আজকেই, কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে এত কিছু করে দিলাম, শুকনো মুখে চিড়ে ভিজবে না, কিন্তু আপনাকে কিন্তু ওখানে গিয়ে প্রতি মাসে মাসে ডলার পাঠানোর ব্যবস্থা করতে হবে আমাদের এই ফান্ডে। তখনই অর্ণব বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেটা দেখে নেবো। তখন ঈশা বলে, দেখে তো নিতেই হবে, আর যদি না দেখে নেন তাহলে তো বুঝতেই পারছেন কি করতে পারি। তখন অর্ণব বলে, জানি জানি ম্যাডাম, এত কিছু আপনাকে চিন্তা করতে হবে না। তারপরেই অর্ণব ফোনটা রেখে দিলেই ওইদিকে ঈশা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, পর্ণা, এবার এবার দত্তবাড়ি সহ পুরো তোকে গোল খাইয়ে দিলাম, দেখ তুই পুরো হেরে গেলি, কিন্তু মাঝখান দিয়ে তোর জন্য তোর ননদ বর্ষাটা সাফার করবে আর কি, আর কিছুই না। অবশ্য তোর ননদ বললেও ভুল হবে, এখন সৃজনের বোন বললেই বেশি ভালো হবে, কারণ তোর তো আবার কিছু মনে নেই, তাই বলি হতে হলো তোর জন্য বর্ষার, আর কিছুই না। যাক, আমাদের পকেটটা তো গরম হলো। এই ভেবে ঈশা হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে আমার নামে কেস করেছিলে না, এবার দেখ কেমন লাগে। এই বলে ঈশা মনে মনে হাসতে থাকে। তারপরে অন্যদিকে দেখা যাবে অর্ণব সোহিনীকে বলতে থাকে, নে সুটকেস গুছিয়ে নে, আজকে রাতে আমাদের ফ্লাইট। যা শুনে চমকে যায় অর্ণবের মা আর বলতে থাকে, খোকা আজকে চলে যাবি? এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব হলো কি করে? তখনই অর্ণব বলতে থাকে, সবকিছু হয়ে গেছে মা, সবকিছু হয়ে গেছে। তখন সোহিনী বলে, আমার টিকিট? তখন অর্ণব বলে, সবকিছু কমপ্লিট, এবার শুধু আমাদের যাওয়ার পালা, বুঝেছিস? আমরা আজকে রাতেই 10টার সময় ফ্লাইট। যা শুনে ইন্দুমতি পুরো চমকে যায়। তারপরেই অর্ণব বলতে থাকে, আমরা এখান থেকে সোজা মুম্বাইতে যাব, ওখান থেকে তারপরেই আরেক জায়গায় গিয়ে তারপরে সোজা অস্ট্রেলিয়া। এই শুনে ইন্দুমতি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সোহিনী ইন্দুমতির দিকে তাকিয়ে থাকে, আর অর্ণব আর অর্ণবের মাও। তখন ইন্দু ওখান থেকে চলে যায়। তারপরে অর্ণব বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে ঈশা হালদার, ওনার সাথে ওনার ওনার জন্যই তো এই কেসটা পুরো ধামাচাপা হয়ে গেল। তুমি একদম চিন্তা করো না, বর্ষা আর বর্ষার কেস পুরো ধামাচাপা পড়ে গেছে, ওরা আর কোনোদিনও বর্ষাকে খুঁজেও পাবে না। যা শুনে অর্ণবের মা খুশি হয়ে যায় আর বলে, সত্যি খোকা, আর কোনোদিনও খুঁজে বের করতে পারবে না তো? তখন অর্ণব বলে, না মা, কিচ্ছু করতে পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে দেখা যাবে পর্ণা আর সৃজন সবকিছু বাসায় এসে বললেই তখন জেঠু বলতে থাকে, বলে দিলি হলো নাকি, এভাবে ওরা সাসপেন্ড করে দিল। তখন সৃজনের বাবা বলতে থাকে, কিছু বুঝতে পারছি না, একটা পথ খুললেই আরেকটা পথ বন্ধ হয়ে যাচ্ছে, এখন তো সব পথ বন্ধ হয়ে গেল, এখন কি করব? মেয়েটাকে কি আর কোনোদিনও আমরা খুঁজে পাবো না? তখন জেঠু বলে, বললেই হলো নাকি। তখনই সৃজনের ফোনে ফোন আসে। তখন সৃজন বলতে থাকে, আজকে শুধু আননোন নাম্বার থেকে ফোন আসছে, কিছু বুঝতে পারছি না। তারপরে সৃজন ফোনটা রিসিভ করলে দেখতে পাই ইন্দুমতি ফোন করেছে। তখন পর্ণা বলতে থাকে, লাউড স্পিকারে দিন। তখন লাউড স্পিকারে দিলেই ইন্দুমতি বলতে থাকে, আচ্ছা বৌদি ভাই কোনো খবর পেলেন? তখন সৃজন বলে, না, কি করে খবর পাবো, তোমার দাদা তো কিছু বলতেই চাইছে না, একদম সব রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশও কেসটা নিচ্ছে না। তখন ইন্দু বলতে থাকে, আমি জানতাম এরকম কিছু হবে, কারণ ওর উপরে উপর মহলের কারো একটা হাত রয়েছে, তাই তো ওরা এত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা তৈরি করে ফেলতে পারলো। আজকে রাত 10টার সময় ওদের ফ্লাইট। যা শুনে অবাক হয়ে যায় সৃজন, পর্ণা সহ বাড়ির সবাই। তখন সৃজন বলে, কি বলছো তুমি? তখন ইন্দু বলে, হ্যাঁ, এটা বলার জন্যই তো আপনাকে আমি ফোন করেছি, আজকে রাত 10টায় ওরা চলে যাচ্ছে এখান থেকে, সোহিনীদি আর অর্ণব দাদা। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সৃজন। তারপরে পর্ণা বলতে থাকে, আজকেই চলে যাচ্ছে এত তাড়াতাড়ি? তখন ইন্দু বলে, হ্যাঁ, কিন্তু কে এসব করে দিয়েছে তা আমি জানি না, শুধু এতটুকুই শুনলাম, তার জন্য বলতে আমি ফোন করেছি, আমি রেখে দিলাম, না হলে জানতে পারলে আবার সমস্যা হয়ে যাবে। এই বলে ইন্দুমতি ফোনটা রেখে দেয়। তখন কৃষ্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে, ওরা চলে যাবে, তাহলে আমার মেয়েটাকে কি আর কোনোদিনও আমরা খুঁজে পাবো না? তখন জেঠু বলে, বললেই হলো নাকি, ওরা চলে যাবে, ওদের বাড়ির সামনে সবাই বসে থাকবো, ওর যেতে লাগলে ওর পা ভেঙে দেবো। তখন পর্ণা বলে, না জেঠু, এত সহজ নয় ব্যাপারটা, আমাদের এখন যা করার সাবধানে করতে হবে। আমি এটা বুঝতে পারছি যে অর্ণবের মাথায় নিশ্চয়ই উপর মহলের কারো হাত রয়েছে, না হলে এই যে কেস নিচ্ছে না পুলিশ, তারপরে আবার এত তাড়াতাড়ি ভিসা পাওয়া এত সহজ নয়। তখন যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই কৃষ্ণা বলতে থাকে, তাহলে কি ওদেরকে আর আটকানো যাবে না, আমার বর্ষাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? তখন পর্ণা বলে, একটা উপায় আছে। তখন সবাই বলতে থাকে, কি পর্ণা? তখন পর্ণা বলে, বর্ষা যদি নিজে আমাদেরকে খবর দেয়, আমাদেরকে খোঁজ দেয়, ও যদি ফোন করে, আমি একটা কথা বলে দিচ্ছি, কারো ফোনে যদি আননোন নাম্বার থেকে ফোন আসে, প্লিজ তোমরা ধরো, কেউ কিন্তু সেটা কেটে দিও না। তখন পর্ণা বলতে থাকে, এমনও তো হতে পারে বর্ষা কাউকে দিয়ে খবর পাঠাতে পারে। তখন সৃজন বলে, 15 ঘন্টা হয়ে গেছে, আর ওকে তো সুটকেসে ভরে নিয়ে গেছিল, ওর কি অবস্থায় আছে তাও তো জানি না পর্ণা। তখন পর্ণা বলে, তারপরেও 15 ঘন্টার মধ্যে ওর একবার দুবারও তো জ্ঞান ফিরেছে, তারপরে ও চেষ্টা ঠিক করবে। কাকু, আমরা চলে যাওয়ার পরে কি কেউ এসেছিল? বর্ষা এমনও তো হতে পারে কাউকে পাঠিয়েছে। তখন সৃজনের বাবা বলে, না পর্ণা, কেউ আসেনি। তখন পর্ণা বলে, তাহলে কারো কাছে কি এরকম আননোন নাম্বার থেকে কোনো ফোন এসেছিল?
তখন সবাই বলে না। তখন সৃজন বলতে থাকে, পর্ণা আননোন নাম্বার, দাঁড়ান দাঁড়ান। তখন সৃজনকে পর্ণা বলে ওঠে, কেন আপনার কাছে এসেছিল? তখন সৃজন বলে, হ্যাঁ, একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। যখন ওই যে চয়নের সিনিয়রের সাথে আমরা কথা বলছিলাম, ঝামেলা হচ্ছিল, ঠিক তখন আমি কেটে দিয়েছিলাম। তখন পর্ণা বলে, তাহলে সেই নাম্বারটা আবার ফোন করুন। তখনই মমিতা বলতে থাকে, এই নাম্বারের পেছনে পড়ে থাকতে থাকতে ওইদিকে ওরা তো বিদেশ চলে যাবে, কাজের কাজ তো কিছুই হবে না। তখন বড় জেঠি বলতে থাকে, অয়ন আর মমিতা তোমরা চুপ করো। তারপরে দেখা যাবে সৃজন ওই নাম্বার কল করে দেখতে পায় সুইচ অফ। তখন পর্ণা বলে, আমার মন বলছে কিছু একটা তো আছেই। তখনই চয়ন বলে, মেজদা তুই এক কাজ কর, এই নাম্বারটা এখনই অঙ্কিতা ম্যাডামকে পাঠিয়ে দে, আর পর্ণা তুমি ফোন করে দাও অঙ্কিতা ম্যাডামকে। তখনই সৃজন সেই ফোন নাম্বারটা অঙ্কিতা ম্যাডামকে পাঠায়, আর পর্ণা ফোন করে বলতে থাকে, ম্যাডাম আমি আলোক পর্ণা বলছি। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, বলুন। তখন পর্ণা বলে, সৃজন আপনাকে একটা ফোন নাম্বার পাঠিয়েছে, আসলে আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আমরা ধরতে পারিনি। এখন আমরা ফোন করে দেখলাম নাম্বারটা সুইচ অফ। তাই আপনি একটু প্লিজ একটু যদি দেখতে যে নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা, তাহলে তাকে আমরা গিয়ে ধরতে পারতাম। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই বলে ফোনটা রাখলে অঙ্কিতা ম্যাডাম সাথে সাথে জানায় যেটা অখিল বাবু নামে একজনের নাম্বার, যে কিনা সরকারি কর্মকর্তা। তারপরে ঠিকানাটা বললে পর্ণা বলতে থাকে, তাহলে ম্যাডাম আমরা এখনই যাচ্ছি। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, আমিও আসছি। তারপরে সে অখিল বাবুর অফিসের সামনে গেলে অঙ্কিতা ম্যাডাম উপরে গিয়ে দেখে অখিল বাবু চা খাচ্ছে। তাই সেখান থেকে অখিল বাবুকে ধরে। তখন অখিল বাবুকে পর্ণা যখন বলে যে সকালে আপনার নাম্বার থেকে আমাদের ফোনে একটা ফোন এসেছিল, আপনি কোথায় ছিলেন সকালে? তখন অখিল বাবু সেটা শুনে ওখান থেকে দৌড়ে পালায়, আর সাথে সাথেই চয়ন, সৃজন ওরা সবাই মিলে অখিল বাবুকে ধরে। তখন অখিল বাবু ভয়ে বলতে থাকে যে আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমার বউ আপনাদেরকে পাঠিয়েছে তাই না, গোয়েন্দাগিরি করাচ্ছে। আসলে আমার বউ না অনেক দরজাল, আমাকে একটু শান্তি দেয় না, তাই আমি 15 দিন পর পর একবার যাই। তখন পর্ণা বলতে থাকে, আপনি কোথায় যান? আপনার বউ আমাদেরকে পাঠায়নি, বিশ্বাস করুন। তখনই অখিল বাবু বলতে থাকে, ও বউ পাঠায়নি, তাহলে শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করলেন, আমি যাই। এ বলে যেতে লাগলে তখনই চয়ন ওকে ধরে ফেলে আর বলে, আপনি বলুন, আপনি 15 দিন পর পর কোথায় যান একবার করে? তখন অখিল বাবু বলতে থাকে, ওই যে ওই বাড়িতে। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, সরাসরি বলুন কোথায় যান। তখন অখিল বাবু বলে, রুজির কুটিরে। যা শুনে সবাই চমকে যায়। আর পর্ণা বলতে থাকে, রুজির কুটিরে মানে? তখন সৃজনকে পর্ণা বর্ষার ছবি দেখাতে বললেই সেখানে অখিল বাবু বর্ষার ছবি দেখে চিনে ফেলে। আর তখনই পিকলু বলতে থাকে, আপনি ওকে কোথায় দেখেছেন বলুন। তখন অখিল বাবু বলে, রোজির কুটিরে দেখেছি। যা শুনে সবাই চমকে যায়। তারপরে অঙ্কিতা ম্যাডাম বলে, এই কথাটা যে আমরা জানতে পেরেছি সেটা যেন রোজি কিছুতেই না জানতে পারে, তাহলে কিন্তু ধরে নিয়ে যাব। তখন এই বলে অখিল বাবুকে ছেড়ে দিলে পর্ণা সৃজন বলতে থাকে, আমরা এখনই যাব বর্ষাকে উদ্ধার করতে। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, না, আপনারা যেরকম ভাবছেন ব্যাপারটা ওরকম নয়। রোজি অনেক ক্ষমতাশালী, ওই মহিলার সাথে সব উপর মহলের লোকজনের আলাপ, ওর সাথে সবার ওঠা বসা, তাই ওখানে ইচ্ছে করলে ঢোকা যায় না। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাছাড়া গার্ডরা, সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে এড়িয়ে কিছুতেই আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। তখন পর্ণা বলে, যাই হোক না কেন ম্যাডাম, আমাদেরকে তো যেতেই হবে। তখন অঙ্কিতা বলতে থাকে, দেখুন এমনিতেই অফিসিয়ালি আপনাদেরকে আমি হেল্প করতে পারছি না, কিন্তু আনঅফিসিয়ালি হেল্প করছি। ওখানে যদি আমি যাই, যদি উপর মহল থেকে জানতে পারে, তাহলে আমার সমস্যা হয়ে যাবে। তখন সৃজন বলে, আপনাকে যেতে হবে না, কিন্তু আমরা যাবই। তারপর অঙ্কিতা ম্যাডাম চলে গেলেই সেখান থেকেই পর্ণা ওর অফিসের বসকে ফোন করে, আর বসকে ফোন করে সবটা জানায়। সবটা জানিয়ে বলতে থাকে, ম্যাডাম আপনি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারবেন? তখনই ওনার সাহায্য নিয়ে বর্ষাকে উদ্ধার করতে সেই কুটিরে পৌঁছে যায় ওরা। ডক্টরি ক্যাম্পের নামে ওখানে পৌঁছে যায়, সবাই ডক্টরের পোশাক পরে যায়। তখন বর্ষা নিজে নিজে ঠিক করে যে না, এ জীবন আমি রাখবো না। এই বলেই সে গলায় ফাঁস দিতে গেলেই তখনই পর্ণারা গিয়ে বাঁচিয়ে নেয় বর্ষাকে। তারপর বাঁচিয়ে ওখান থেকে রুজির কুটির থেকে উদ্ধার করে সোজা থানায় আসে। তারপরেই অর্ণব আর সোহিনী নামে কমপ্লেন করে তাদেরকে থানায় ধরে আনে। তারপরেই পুলিশ বলতে থাকে, অনেক তো ঘোল খাইয়েছো, এবার এবার দেখি তোমাদেরকে কে বাঁচায়। চলে যেতে অস্ট্রেলিয়ায়, এখন এসেছো থানায়, ভালো হয়েছে তো। তখন বর্ষা অর্ণবকে বলতে থাকে, তোমাকে দেখলে আমার ঘেন্না করে, ঘেন্না। তুমি আমার জীবনটা তো এমনিতে নষ্ট করে দিয়েছিলে, সারা জীবন নরক করে দেওয়ার জন্য ওই কুটিরে আমাকে বিক্রি করে দিয়েছিলে। ছি, আমি ভাবতেও পারছি না, নিজের বোনের সাথে যে সম্পর্ক রাখতে পারে তার থেকে আর কি আশা করা যায়? কিছুই আশা করা যায় না। ম্যাডাম ওকে এমন শাস্তি দেবেন যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করার আগে 10 বার ভাবে। তখন অঙ্কিতা বলে, সেটা তোমাকে বলতে হবে না, ওর এমন অবস্থা করবো না আমি যেন সারা জীবন মনে রাখে।